অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে জাতীয় সরকার গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, বিএনপি আন্দোলন শুরু করলে ক্ষমতায় টিকতে পারবে না সরকার। দায়িত্ব নেয়ার পর থেকে নির্বাচন ইস্যুতে বেশ চাপে রয়েছে অন্তর্বর্তী সরকার। জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দেশের চলমান পরিস্থিতির মধ্যে নির্বাচন ইস্যুতে আবারও নিজের অবস্থান পরিষ্কার করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এইমাত্র পাওয়া খবর দর্শক শ্রোতা, নির্বাচন কবে হবে এবং আজকের এই সংবাদটির ভিডিও দেখতে পারবেন বাংলাদেশের সকল আপডেট খবরগুলো। তাই বলছি সম্পূর্ণ ভিডিওটিকেও স্কিপ করবেন না এবং যারা এমন নিত্য নতুন আপডেট খবরগুলো দেখতে পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দর্শক শ্রোতা। তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন বিস্তারিত ভিডিও দেখে আসি। জাতীয় সরকারের সংক্ষিপ্ত রূপরেখা। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে জাতীয় সরকার গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। এর সুষ্ঠু পরিচালনা আমাদের বর্তমান ও ভবিষ্যৎ। রোববার বিকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মানিক মিয়া হলে জাতীয় ঐক্য ও সংহতি পরিষদ আয়োজিত বাংলাদেশের কাঙ্ক্ষিত আগামীর জাতীয় সরকারের রূপরেখার উপর নাগরিক ভাবনা বিষয়ক মতবিনিময় সভায় এই প্রস্তাবনা তুলে ধরা হয়। বর্তমান দেশের সামাজিক প্রেক্ষাপটে একটি ক্রান্তিকাল। সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ নাজিমুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন টাইমস ইউনিভার্সিটির বিজনেস ফ্যাকাল্টির ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। সকলে মিলে মতামত পরামর্শ প্রদানের মাধ্যমে সভায় জানানো হয় অন্তর্বর্তী সরকারের রাষ্ট্রপতি হিসেবে প্রস্তাব করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে, উপরাষ্ট্রপতি বদিউল আলম মজুমদার, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং উপপ্রধানমন্ত্রী হিসেবে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানকে রাখা হয়েছে। নতুন সরকারের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদে দলীয় প্রতিনিধিত্ব নির্ধারণ করা হয়েছে আনুপাতিক হারে। বিএনপি 25%, জামায়াত 20%, এনসিপি 15%, ইসলামী আন্দোলন 5%, গুরুত্বপূর্ণ ব্যক্তি 10% এবং বাকি রাজনৈতিক দল থেকে 25%। জাতীয় ঐক্যের ভিত্তিতে দেশে একটা গ্রহণযোগ্য। নাজিমুল হক বলেন, এই কাঠামোর ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার নীতি নির্ধারণ করা যেতে পারে, যার নাম হতে পারে জাতীয় সনদ। এই সনদের মাধ্যমে একচ্ছত্র ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে রেখে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রীর মধ্যে দায়িত্ব বন্টনের মাধ্যমে ভারসাম্য আনা হবে। এতে শাসন ব্যবস্থায় স্বেচ্ছাচারিতা ও কর্তৃত্ববাদ কমবে, গড়ে উঠবে সমতা ও জবাবদিহির পরিবেশ। স্বৈরাচারমুক্ত বাংলাদেশে দেশপ্রেমিক সকল রাজনৈতিক দল। বক্তারা বলেন, জাতীয় সরকার মানে একটি সার্বজনীন অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থা, যেখানে সব শ্রেণী পেশার মানুষের সক্রিয় ভূমিকা থাকবে। শাসক হবে জনগণের মনোনীত প্রতিনিধি, শোষক নয়। এই সরকারের মাধ্যমে প্রতিষ্ঠা পাবে জনকল্যাণমূলক সমাজ ব্যবস্থা, যা গড়ে তুলবে একটি নতুন ধারার মানবিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র। শনিবার প্রধান উপদেষ্টার ডাকে যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে বিএনপি, জামাতে ইসলাম ও এনসিপি। বৈঠকের পরদিন বিভিন্ন আয়োজনে অংশ নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন বিএনপি নেতারা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণতান্ত্রিক বাম ঐক্যের এক আলোচনা সভায় অংশ নিয়ে স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন বলেন, নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে অনড় বিএনপি। সরকারি অফিস আদালত ব্যবহার করে, গাড়ি এবং বিভিন্ন সুযোগ সুবিধা ব্যবহার করে রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ার যে ব্যবস্থা শুরু করেছেন, এটির নাম ইতিহাসবিদরা আগেই দিয়ে রেখেছে। এক আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, বিএনপি আন্দোলন শুরু করলে ক্ষমতায় টিকতে পারবে না সরকার। আলাদা অনুষ্ঠানে স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল্লাহ মঈন খান বলেন, নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় আসবে এই ভয়ে ভোটের বিরোধিতা করা হচ্ছে। সব দলের একই মত, একই কথা। আমরা যদি বলি কালকে রাস্তায় নামবো, তাহলে আমার মনে হয় ইউনূস 24 ঘন্টা থাকতে পারবে না। আমরা চাই ডক্টর ইউনূসই সফল হোক। তারা যদি ভয় করে যে জনগণ ভোট দিলে বিএনপি সরকারে এসে যাবে, কাজে ভোট প্রক্রিয়াকে বিলম্বিত করে, সেটা গণতন্ত্র হবে না। তাহলে তো আওয়ামী লীগ 15 বছরে যা করেছে সেই ভোট
কি বলে রিগিং বলেন বাজে, সেটাই হবে আবার। এদিন সকালে জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন শেষে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, চলমান রাজনৈতিক সংকট ঘনীভূত করতে অনেক উপদেষ্টা চেষ্টা করে যাচ্ছেন। চলমান সংকট ঘনীভূত করার জন্য আমরা শুনেছি এই সমস্ত উপদেষ্টারা তারা ভূমিকা পালন করছে। ন্যাশনাল পিপলস পার্টি এদিকে রাজধানী কাকরাইলে ন্যাশনাল পিপলস পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, এই সরকার জবাবদিহিমূলক নয়, জনগণ ও রাজনীতিবিদদের বাদ দিয়ে কোনো পরিকল্পনায় টেকসই হবে না। সরকারের মান অভিমান বা রাগ বিরাগের সুযোগ নেই বলেও জানান তিনি। বিএনপির দাবি আগামী ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এই সরকার জনগণের কাছে জবাবদিহিমূলক নয়, রাজনৈতিক দলকে বা দলগুলোকে অনিশ্চয়তায় রেখে শেষ পর্যন্ত কোনো পরিকল্পনায় কার্যকর এবং টেকসই হয় না, হবেও না। অল্প বা বেশি সংস্কার বলে কিছু নেই উল্লেখ করে তারেক রহমান বলেন, সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। ডিসেম্বরের মধ্যেই দেশের মানুষ অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে পাবে বলেও আশা তার। দায়িত্ব নেয়ার পর থেকে নির্বাচন ইস্যুতে বেশ চাপে রয়েছে অন্তর্বর্তী সরকার। শুরু থেকেই বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের তাগিদ দিয়ে আসছে। এ লক্ষ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করলে বিএনপির পক্ষে অন্তর্বর্তী সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে বলেও ইঙ্গিত দিয়েছে দলটির হাইকমান্ড। এমন ঘোলাটে পরিস্থিতির মাঝে বিষয়টি নিয়ে কথা বলেছেন উপদেষ্টা রিজওয়ানা হাসান। কবে হচ্ছে জাতীয় নির্বাচন জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশের দায়িত্ব নেই প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। তবে ক্ষমতায় এসে নানা দাবি আদায়ের আন্দোলন সহ নির্বাচন ইস্যুতে রীতিমতো বিপাকে রয়েছে এই সরকার। নানামুখী চাপ আর নিয়মিত আন্দোলনের মধ্যে সম্প্রতি সামনে এসেছে ডক্টর মুহাম্মদ ইউনূসের পদত্যাগ ইস্যুটিও। নানা মহলে খবর রটেছে প্রধান উপদেষ্টার পদ থেকে সরে যেতে চাইছেন ডক্টর ইউনূস নিজেও। ওয়ালটন ওয়াশিং মেশিন, সিম্পলিফাইং লাইফ উইথ হ্যাসেল ফ্রি ওয়াশিং। 22 মে রাতভর নানা গুজব আর আলোচনা সমালোচনার পর জানা যায় পদত্যাগ করবেন না ডক্টর ইউনূস। শুক্রবার নিজের ফেসবুক পেজে প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব এই তথ্য জানান। বিশ্লেষকদের মত, চলমান সংকট নিরসনের একমাত্র উপায় যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা, অন্যথায় সময় যত বাড়বে ততই পরিস্থিতির অবনতি ঘটবে। এমন অবস্থায় আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। 23 মে দুপুরে তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন 2025 সালের ডিসেম্বর থেকে 2026 সালের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। এই সময়সীমার বাইরে যাওয়ার সুযোগ নেই। সেই লক্ষ্যেই প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদ কাজ করছেন। আমরা যদি আমাদের দায়িত্ব পালন করতে পারি তাহলেই আমাদের দায়িত্বে থাকাটা প্রাসঙ্গিক। যদি দায়িত্ব পালন করতে না পারি, আমাদের যার যার নিজস্ব অনেক কাজ আছে, তাহলে দায়িত্ব পালন করাটা আর প্রাসঙ্গিক থাকলো কি? আমরা একটা নির্বাচনের সময়সীমা বলে দিয়েছি যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে অবশ্যই হবে। শুধু নির্বাচনের জন্য এই সরকার দায়িত্ব নেয়নি উল্লেখ করে রিজওয়ানা বলেন, তাদের সরকার 3টি কাজের জন্য দায়িত্ব নিয়েছে, তা হলো সংস্কার, বিচার ও নির্বাচন। আমাদের 3টা মোটা দাগের দায়িত্ব এবং 3টাই কঠিন কঠিন দায়িত্ব। একটা দায়িত্ব হচ্ছে সংস্কার, একটা দায়িত্ব হচ্ছে বিচার, একটা দায়িত্ব হচ্ছে ইলেকশন। এই যে প্রতিবন্ধকতাগুলো হচ্ছে আমাদের এই বড় দাগের 3টা দায়িত্ব পালন করার জন্য, এই প্রতিবন্ধকতাগুলোকে আমরা কিভাবে মোকাবেলা করব, আদৌ মোকাবেলা করতে পারবো কিনা, যদি মোকাবেলা করতে পারি কিভাবে করব, যদি মোকাবেলা করতে না পারি তাহলে আমাদের কি করণীয় হবে, আমরা সকলে মিলে এটা চিন্তা করছি। ডক্টর ইউনূসের পদত্যাগের বিষয়েও কথা বলেন রিজওয়ানা হাসান। আর প্রধান উপদেষ্টা যদি কোনো সিদ্ধান্ত নেন কোনো ব্যাপার, তো উনার যদি কোনো কিছু বলার থাকে, আমি নির্বাচনের প্রশ্নেও বলেছি, দায়িত্ব পালনের প্রশ্নেও বলেছি, ওটা আপনারা উনার থেকেই শুনবেন। চাপের প্রসঙ্গে পরিবেশ উপদেষ্টা বলেন, কিছু চাপ থাকলেও তা আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করা যায়। চাপের জন্য ধর আপনি এখন এক জায়গা থেকে আরেক জায়গায় মিটিংয়ে যাবেন, সচিবালয় থেকে যমুনা মিটিংয়ে যাবেন, যেতে পারবেন না, রাস্তা বন্ধ। কেন রাস্তা বন্ধ? সেটা তো আসলে অনেক সমস্যা এরকম আছে যেটা আলাপ আলোচনা
করলেই হয়তো করা যায়। তো চাপ হচ্ছে আমাদের নিজেদের পারফরমেন্সের চাপ, যে আমরা পারফর্ম করতে পারছি কি পারছি না। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণে অফিসার্স অ্যাড্রেসে তিনি জানান, ভোট নিয়ে তার অবস্থান আগের মতোই আছে। অবশ্য এ নিয়ে কোনো মন্তব্য করেনি আইএসপিআর। বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, মানবিক করিডোরের মতো স্পর্শকাতর ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নির্বাচিত সরকার থেকেই আসতে হবে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান। তিনি বলেন, 5 আগস্টের পর থেকে দেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনানিবাস এবং জাতিসংঘ মিশনে মোতায়েন সেনা অফিসাররাও এই অনুষ্ঠানে যুক্ত হন। প্রথম অংশে সেনাপ্রধান তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং পরে প্রশ্নের উত্তর দেন। সততার সাথে নিরপেক্ষ থেকে সবাইকে যথাযথ দায়িত্ব পালনের নির্দেশনাও দেন তিনি। দেশের চলমান পরিস্থিতির মধ্যে নির্বাচন ইস্যুতে আবারও নিজের অবস্থান পরিষ্কার করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তার মতে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত। তিনি বলেন, এ বিষয়ে তার অবস্থান আগের মতোই রয়েছে। বুধবার ঢাকা সেনানিবাসে আয়োজিত অফিসার্স অ্যাড্রেসে এসব কথা বলেন জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় করিডোরের ব্যাপারে বর্তমান সরকারের ভূমিকা নিয়ে কথা বলেন সেনাপ্রধান। আরও জানাচ্ছেন এসআই রাজ। We have a lot of think tanks. They're working day in, day out, proposing many issues, many suggestions, many recommendations. But I'm not very sure that government is taking those recommendations or not. আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত, কারণ একটি নির্বাচিত সরকারই দেশের ভবিষ্যৎ নির্ধারণের বৈধ অধিকার রাখে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। 21 মে রাজধানী ঢাকা সেনানিবাসে আয়োজিত অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় নির্বাচন ছাড়াও বেশ কিছু বিষয়ে অবস্থান পরিষ্কার করেন তিনি। সাম্প্রতিক সময়ে আলোচিত মানবিক করিডর, বন্দর, আইন শৃঙ্খলা পরিস্থিতি, সংস্কার সহ বিভিন্ন বিষয় উঠে আসে তার বক্তব্যে। এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে, যারা কনভিক্টেড, সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে। এই জিনিসটা আমাদের খুব পরিষ্কার করে মনে রাখা প্রয়োজন। সংশ্লিষ্ট একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে, তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। অনুষ্ঠানে ওয়াকারুজ্জামান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী কখনোই এমন কোনো কার্যকলাপে যুক্ত হবে না যা সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর হবে। আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের। করিডোর প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডোর তৈরির সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকার থেকেই আসা উচিত। এখানে জাতীয় স্বার্থ দেখতে হবে, যা করার জাতীয় স্বার্থ রক্ষা করেই করতে হবে। এর সঙ্গে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়ার বিষয়টি যুক্ত করা উচিত। এতে যাই হোক না কেন, রাজনৈতিক ঐক্যমত্যের মাধ্যমে সেটি হতে হবে। অনুষ্ঠানে মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন ওয়াকারুজ্জামান। তিনি বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী আরও কঠোর অবস্থানে যাচ্ছে। সংঘবদ্ধ জনতা নামে বিশৃঙ্খলা বা সহিংসতা এখন আর সহ্য করা হবে না বলেও জানান তিনি। এ সময় চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে দেওয়া নিয়ে সাম্প্রতিক আলোচনা ও বিতর্কের বিষয়েও কথা বলেন সেনাপ্রধান। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানে স্থানীয় মানুষ ও রাজনৈতিক নেতাদের মতামত প্রয়োজন হবে। রাজনৈতিক সরকারের মাধ্যমে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত। এছাড়া সংস্কার প্রসঙ্গে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, কি সংস্কার হচ্ছে, কিভাবে হচ্ছে, এ বিষয়ে তার কিছুই জানা নেই। এ বিষয়ে তার সঙ্গে কোনো পরামর্শ বা আলোচনা করা হয়নি সরকারের পক্ষ থেকে বলেও জানান তিনি। সেই সাথে আসন্ন ঈদুল আজহায় মানুষ যেন নিরাপদে ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করতে পারে, সে ব্যাপারে সবার সহযোগিতা করতে বলেছেন জেনারেল ওয়াকারুজ্জামান। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি
না টেনে দেখেছেন এবং এই ভিডিওটি থেকে আশা করি আপনারা অনেক কিছুই বুঝতে পেরেছেন। দর্শক শ্রোতা, এই ভিডিওটি থেকে আপনার যদি কোনো মতামত থেকে থাকে তাহলে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকে ভিডিওটি পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।